লোহাগাড়ায় দিন দুপুরে প্রকাশ্যে অবৈধভাবে সীমানা প্রাচীর ভেঙে দখলের অভিযোগে ৫ জনকে আটক করেছে সাধারণ জনতা। পরে তাদেরকে লোহাগাড়া থানায় হস্তান্তর করে। উপজেলার পুটিবিলে ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জামশেদ, মিজান, জুবায়ের, বাদশা মিয়া ও জমির উদ্দিন। আটককৃতদেরকে সকালে যথাযথ আইনে পুলিশ স্কোয়াডের মাধ্যমে চট্টগ্রাম থানা আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে গত ১৯ জুলাই চট্টগ্রাম শাহী জামে মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিদের সাথে ছাত্র জনতার মিছিলে যোগ দেন লোহাগাড়া সন্তান মোহাম্মদ ওয়াহেদ হাসান। ওই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করলে ডান হাত ও ডান পা ভেঙে চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন তিনি। তার চিকিৎসা খরচ, অপরদিকে সংসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছে তার বাবা হারুনুর রশিদ। এ মতাবস্থায় সরকার সহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পূর্তি উপলক্ষে ঈশ্বরদীতে শহীদে মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শহীদে মার্চ করে আলহাজ মোরস্থ বিজয় স্তম্ভে গিয়ে পৃথক জমায়েতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই জমায়েতে বক্তব্য দেন সাজিদ, প্রাপ্তি, পুষ্পিতা, রানা মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে মোনাজাতে অংশ নেন। বাবার মতো সুখে দুঃখে জনগণের পাশে থেকে নিজেকে বিলিয়ে দিতে চাই, কথাটি বলেছেন কিশোরগঞ্জ ৫ আসনের পরপর ২ বার নির্বাচিত সাবেক সাংসদ আলহাজ মুজিবুর রহমান মঞ্জু সাহেবের পুত্র মোস্তাফিজুর রহমান মামুন। তিনি বলেন, আমার বাবা ছিলেন বাজিতপুর নিকলির গণমানুষের নেতা, জনগণের হৃদয়ের স্পন্দন। আমিও আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে জনগণকে ভালোবেসে তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে চাই। আমার বাবা দুইবারের সংসদ সদস্য ছিলেন। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উনি ১৯৯৬ সনে এবং ২০০১ সনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। উনি এই বাজিতপুর নিকলির আপামর জনসাধারণের নয়নের মণি, আপামর জনসাধারণের প্রাণের স্পন্দন ছিলেন। আমার ভাই প্রয়াত জননেতা আলহাজ মাহমুদুর রহমান উজ্জ্বল, যিনিও এই দল থেকে মনোনয়ন প্রাপ্ত। বাজিতপুর নিকলির জনগণ সর্বদাই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আমি নির্বাচিত হই, তবে আমি আমার এই বাজিতপুর নিকলির জনগণকে নিয়ে একটি শক্তি সমৃদ্ধ বাজিতপুর নিকলি করতে চাই। কুষ্টিয়ায় র্যাব ১২ এর একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক দুর্ধর্ষ ডাকাত মোহাম্মদ সামিরুল মণ্ডলকে গ্রেপ্তার করেছে। ঝিনাইদহের শৌলকুপা থানাধীন ধর্মপাড়া থেকে আসামি সামিরুলকে গ্রেপ্তার করা হয়। বুধবার র্যাব ১২ স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আসামির বিরুদ্ধে সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে। সামিরুল এর আগে ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দীকে নিয়ে জেল ভেঙে পালিয়ে যায়। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। ২০ তারিখ রাত ১টা ৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোহাম্মদ সামিরুল মণ্ডল, পিতা শামসুদ্দিন মণ্ডল, শাহ ওসমানপুর থানা খোকসা, জেলা কুষ্টিয়াকে গ্রেপ্তার করা হয়। মানুষ মানুষের জন্য কিছু করাটাই তার আনন্দ। সুদূর পোল্যান্ডে বসে অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামের তুষার মাহমুদ শুভ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন NH সোহান। সৃষ্টি জগতে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি বিরাজমান। এর মধ্যে বিশেষভাবে তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ৩টি জাতিকে, ফেরেশতা, জিন ও মানুষ। এই ৩ সৃষ্টির মধ্যে মানুষকে ঘোষণা করা হয়েছে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে। সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষের সেবায় নিয়োজিত করেছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামের তুষার মাহমুদ শুভ। আমি আশা করি শুভর মতো আরও
ছেলেরা যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকেরই আমাদের এই দুস্থ পরিবারের মাঝে এসে এগুলো দেখা উচিত। যদি এগুলো সবাই আমরা আমাদের সাধ্যের মধ্যে দেখি তাহলে কিন্তু আমাদের এলাকা আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব এবং যুব সমাজকে সে সার্বক্ষণিক চেষ্টা করে যাতে কোথাও কোনো কর্ম দেওয়ার জন্য বা তার নিজের অর্থায়নের মধ্যে দিয়েও সে কর্মসংস্থান করার চেষ্টা করে। আর আমরা গরিব মানুষ তার সাহায্য করছে আর কি। এরপর উঠে নিয়ে আমি আসতে পারি, ওর উঁচু করে নেওয়া আমার সম্ভব এখন নাই। পুরো ইউনিয়নের অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ উপকৃত হচ্ছেন শুভর এই কর্মকাণ্ডে। এটা দেওয়ার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আমার আম্মু চলাফেরা করতে পারে না, নিয়ে কোনো জায়গায় চকি আছে, চোখের থেকে নিচে লাভাতে পারে না, উঠাতে লাভাতে পারে না। এটা হলে পরে চলা সুবিধে হতো। আর সে অনেক এই সাহায্য করে, গরিব মানুষের দান দেয় খুবই অনেক। আমাদের গ্রামে অনেক গরিব মানুষ আছে, তাদের অনেক কিছু টাকা পয়সা দেয়। আপনি যেভাবে সাহায্য করার দরকার সে সেভাবে সাহায্য করে। আমার গ্রামে মনে করেন বেতবাড়ি ইউনিয়নে 26টা নলকূপ দিয়েছে, আরও টিউবওয়েল দিয়েছে। যারা গরিব মানুষ টিউবওয়েল দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের টিউবওয়েল দিয়েছে, টাকা পয়সা দিতে ভালোভাবে। এই যে আর কি মানে অনেক লোকেরই সাহায্য করে আর কি। আমার ছেলেরও দিয়েছে আর কি, 3টে দিয়েছে। আরও বেতবাড়ি ইউনিয়নে অনেকেরই দিয়েছে। আমার এক প্রতিষ্ঠান নাই শুনেছি আর কি, আমার গ্রামে দিয়েছে 3টে। গরিব কৃষকদের সেচের ব্যবস্থা করতে মাঠের মধ্যে বসিয়ে দিয়েছেন সাবমার্সিবল পাম্প। 26-27টা নলকূপ দিয়েছেন এবং আমাদের এলাকায় যারা অবহেলিত গরিব দুস্থ মানুষের পাশে সে সার্বক্ষণিক তার সাধ্যের মধ্য থেকে সাহায্য সহযোগিতা করেন। এবং শুভ লেখাপড়ায় ছিলেন অত্যন্ত মেধাবী। উচ্চতর ডিগ্রির জন্য 15 বছর আগে পাড়ি জমান পোল্যান্ডে। সেখানে লেখাপড়ার পাশাপাশি গড়ে তুলেছেন নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান। সেই অর্থ দিয়েই করছেন মানুষের সেবা। এনএশন নিউজ 21 কুষ্টিয়া। খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে পাইকগাছায় বানভাসীদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে 13টি গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ, শাইখুল ইসলাম বিন হাসান, শেখ নাসিরউদ্দিন, আসাদুল্লাহ আল গালিব, মাওলানা হারুনা রশিদ, শেখ ইউসুফ আলী সহ আরও অনেকে। পরে তার ছেলে তার সত্য কথা বলার কি সুযোগ ছিল না। একটা মানুষ ঘর হয়ে বেরোয় যায়, তাকে সুশৃঙ্খল ভাবে সমাজে বসবাস করতে পারে। খুলনার তেরোখাদার একমাত্র সরকারি খাদ্য গুদামটি নানাবিধ সমস্যা নিয়ে ধুকে ধুকে চলছে। গুদামে নির্মিত খাদ্য পরিদর্শকের অফিস কাম আবাসিক ভবন, সহকারী খাদ্য পরিদর্শকের বাসভবন এবং দারোয়ান শেড ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে অফিস করেছেন খাদ্য পরিদর্শক ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আদরি ব্রহ্ম ও অন্যান্য কর্মচারীরা। অবিলম্বে সরকারি খাদ্য গুদামের দুরবস্থা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল ও এলাকাবাসী। 14 তারিখ এখানে জয়েন করি এবং এসে দেখি যে এখানকার যে গোডাউন, এখানে গোডাউনের ছাদের অবস্থা তেমন ভালো না। জায়গায় জায়গায় পানি চয়, অতিরিক্ত বৃষ্টি যখন শুরু হয় তখন পানি চয় একটু একটু করে। আর পাশে যে বাউন্ডারি ওয়াল আছে আর এক পাশে দেখা গেছে ভাঙা অবস্থায়। আমি আশা করি সরকারের কাছে এর জন্য যে দারোয়ান শেড আছে বালি পড়ে, আর কাগজপত্র অফিসিয়াল কাগজপত্র রক্ষার জন্য এটা অতি সত্বর মেরামত করা দরকার। বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন নিহত দীপ্তর বাবা শহীদুল ইসলাম মাজু, বোন মার্জে ইসলাম, ভাই বাঁধন ইসলাম সহ অন্যরা। বক্তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়াও বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে নিতেই মামলা করা হয়েছে বলে জানান নিহত দীপ্তর বাবা ও তার বন্ধুরা। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। তার মৃত্যুটাকে 7,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। আমি চাই যে আমার শেষ
না করে আমার দাবি যে শুধু তদন্ত করে একটু দেখেন আর যাদের বিরুদ্ধে মামলাতে হয়রানি করে প্রত্যাহার করা হোক, এটাই আমার দাবি। গাজীপুরের কাশিমপুরে ফারিয়ার নির্দেশে তোহা মেডিকেল ফার্মায় ওষুধ সরবরাহ বন্ধের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার তোহা মেডিকেল ফার্মার সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফারিয়া কর্তৃপক্ষ অন্যায়ভাবে ঔষধ সরবরাহ বন্ধ করে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা করছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় চরম সংকট সৃষ্টি করছে। তারা দ্রুত এই অবস্থা সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তার একটা উইন্ডেল প্লাসের দাম ছিল আগে আপনার 20 টাকা, এখন তারা এক দফায় করলো 25 টাকা, আর এক বক্স ছিল আগে 360 টাকা, এক লাফে তারা বাড়িয়ে দিল 450 টাকা। এই যে দাম মূল্যবৃদ্ধি, এতে একজন সাধারণ মানুষের যে শ্বাসকষ্ট হলে যে তিনি একটু গ্যাস নেবেন সেই সামর্থ্য তার নাই। শাহজালাল ইসলামী ব্যাংক গাজীপুরের সকল শাখার মিলিত অর্থায়নে গাজীপুরের শ্রীপুরে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি 2024। এতে কয়েকশো বনজ ও ফলজ গাছ রোপণ করা হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট, মাদ্রাসার মুহতামিম ও সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক মোরলের উপস্থাপনায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব রাকিবুল ইসলাম। বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি 2024 উদযাপিত হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ঋতু হয়ে গেছে 2টা, সুতরাং এগুলা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই বিশেষ করে আমাদের গাছপালা কেটে ফেলার কারণে এটা এখন সবচেয়ে বেশি গুরুত্ব। চট্টগ্রামের পটিয়া পশ্চিম মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3তলা ভবনের কাজ টেন্ডারে নেয়া ওয়াহিদ কনস্ট্রাকশনস নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান 2021 সালে বেসমেন্টের আংশিক কাজ করলেও প্রায় 3 বছর ধরে এই কাজ বন্ধ রয়েছে। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অদৃশ্য শক্তি দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার একচেটিয়া 74টি বিদ্যালয়ের কাজ নেয় ওয়াহিদ কনস্ট্রাকশন। বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ইউপি সদস্য MA হাকিম চৌধুরী বলেন, তদারকির অভাবে বিগত 3 বছর ধরে পরে আসে এই কাজ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে কমলমতি শিক্ষার্থীরা। যারা দায়িত্ববান কর্মকর্তা দিয়ে তার গাফিলতির কারণে স্কুলান হাসকান ঠিক মতো নম্বর ইয়ে নয় আর অভিযোগ স্কুলান সাইমিকে ফানি নিজে লোয়া সেমেন্ট মালামাল এই ডুফিয়ার ফানি তৈরি বা এই ফানি যেভাবে স্কুল মালপত্র ডুবো হয়, কিন্তু যদি নতুন করে ভবন করে ভবন ইন কতটুকু টেকসই হইব নহইব ইন তো অনরা বুঝুন আর কি কই আছে সন্তুষ্ট কোনো অফিসার কোনো কে ইন তাদের কিছু নয়। চট্টগ্রামের দোহাজারিতে নানার বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাবিতুল আলম নামের 7 বছর বয়সী এক শিশুর। বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী হানিফ গাড়িতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাবিতুল। পরে হানিফ গাড়িটি আটক করে এলাকাবাসী। সাবিতুল বাঁশখালী উপজেলার প্রবাসী আব্দুল সালামের ছেলে বলে জানা যায়। এ বিষয়ে দোহাজারি হাইওয়ে থানা ওসি খান ইরফান বলেন, অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ানহাট সংলগ্ন এলাকায় আজকের এই ঘটনা অ্যাক্সিডেন্ট এবং সেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে আর কি স্পট ডেথ। চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, এলডিপি নেতা আক্তার উদ্দিনের উপর বর্বর হামলার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন। পরিতাপের বিষয়, আজকে আমাদের যেখানে আনন্দ করার কথা সেখানে কিন্তু আমরা প্রতিবাদ মিছিল নিয়ে আবারও পূর্বের মতো রাজপথে বেরিয়ে যেতে হয়েছে। আমরা অত্যন্ত অনুতাপের সাথে একটা জিনিস লক্ষ্য করেছি, উপস্থিত দুষ্কৃতিকারী
আওয়ামী সরকারের দোষী মেরে বসে আছে, হামলা করে এবং তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে হিরু নামের একজন গরু। চট্টগ্রামের পাহাড় কর্তন রোড জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ও জনগণের করণীয় শীর্ষক আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার উদ্যোগে চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে এবং মহানগর শাখা সাধারণ সম্পাদক হাজী নুরুল কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সর্দার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ আরও অনেকে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে হেল্প করবেন। ফুলের তোড়া তো মানে অর্পণ করছেন, সুন্দর একটা মুহূর্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, এদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে। চট্টগ্রাম নগরীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সংগঠনের কোষাধ্যক্ষ এবং নিউজ 21 বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান রাশেদ সহ অনেকে। তাহলে আপনি বুঝতে পারেন যে আমাদের সিদ্ধান্ত যে পারবে না সেটা আমাদের আমির জামাত সিদ্ধান্ত নেবে, শব্দ থাকবে না, সংবিধান থেকে সেটা তুলে দিতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সেই হিন্দু হোক, সেই বুদ্ধ হোক, সেই খ্রিস্টান হোক, সেই মুসলমান হোক। চট্টগ্রাম নগরীর পশ্চিম কাপাসগোলা ভাড়াটিয়ার কাছে ঘর ভাড়া চাইতে গিয়ে উল্টো মামলাসহ নানান হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কামরুন নাহার ভাড়া বাসায় বহিরাগত নারী রেখে অন্য ব্যবসা করছে। এলাকাবাসীর এমন অভিযোগে বাসা ছেড়ে দিতে বলায় গত বছর আগস্ট থেকে ভাড়া পরিশোধ করছে না। তবে এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বাড়ি নির্মাণ করার সময় তার এক ভাই খালেদ 24 লাখের বেশি টাকা ধার নিয়েছিল তার কাছ থেকে। তার কাছে 4টি চেক ও স্ট্যাম্প রয়েছে এবং 2টি মেয়ে সহ মেনে নিয়ে বিয়ে করেছেন কামরুন নাহারকে, কিন্তু বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। বর্তমানে কামরুন নাহারের মামলায় খালেদ কারাগারে রয়েছেন। এদিকে সঠিক বিচারের দাবি করেছেন ভুক্তভোগীর বাড়ির মালিকেরা। তারপরে মামলা করি, কিছুদিন পরে হয়তো ও বিয়ে করছি, বিয়ে করলে সাক্ষী ডকুমেন্ট দেখা, ডকুমেন্টও দেখাই না পারে, কোনো জায়গায় ডকুমেন্ট দিতে না পারে। এরপরে আমি যখন থানার থেকে প্রত্যাহার করি ওদেরকে নিয়ে 3 বছর আছে, 1.5 বছর ধরে ভাড়া দেয় না। কেন দিচ্ছে না? দেয় না, ওই আমার ছেলের কাছে ও সুদের টাকা লাগাইছে, সুদের টাকা দিতে পারতেছে না, চেক দিছে, চেকের মামলা করছে। তারপরে মামলা করি, কিছুদিন পরে হয়তো ও বিয়ে করছি, বিয়ে করলে সাক্ষী ডকুমেন্ট দেখা, ডকুমেন্টও দেখাই না পারে, কোনো জায়গায় ডকুমেন্ট দিতে না পারে। ও খাইলে বিয়ে করছে, তো বিয়ে করলে কি স্বামীর হাতে টিয়া পা এবং আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। কামরুন নাহার আমার 3 বছর আগে ভাড়াটিয়া, উনি 1.5 বছর আগে। আমি এলাকার মানুষ জনগণ থেকে শুনেছি উনি অসামরিক কার্যকলাপে লিপ্ত মেয়ে রেখে। আমি যখন ওনাকে ভাড়া ঘর ছেড়ে দেওয়ার জন্য বলি, উনি আমাকে ভাড়া দিচ্ছে আজকে 1.5 বছর ধরে। আমি এটা একটু সুষ্ঠু বিচার চাই। আমার কাবিননামাটা ওরা চিনিয়ে নেই। আমি বলছি তুমি আমার কাবিননামাটা রেজিস্ট্রি করো, ও কিন্তু করে না, কাবিনটা করে নাই, কাবিনটা আমার থেকে ছিনিয়ে নিচ্ছে। ও বিয়ে কোথায় হয়েছিল? বিয়ে হয়েছে একটা মাজারে গিয়ে। কি নাম মাজার নামটা? ওইটা মানে মাজারে হয়েছে গিয়ে আছে না মাইকদন্ডা, ওখানে ওরা আমরা অল ফ্যামিলি গেছিলাম। আমার মেয়ে মাইকদন্ডা মাজারটা কোথায়? ফটিকচর, আমি চিনি না। খুব ছোটবেলায় 4 বছর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে কবিতা উৎসব ও স্থানীয় কবিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আল মামুনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরিকুল আলম সহ আরও অনেকেই। শেষে কবিতা উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। আমি আসলে
হ্যাঁ দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই উড়ে নিশান। একজন কবিতা এখানে উপস্থাপন হয়েছে, এত সুন্দর করে সকলে উপস্থাপন করেছে, মনে হচ্ছিল আমি যদি যারা যারা বলতে ঠিকই বলছে, আমি একজন সংবাদকর্মী হিসাবে যখন আনাচে কানাচে ঘুরি এত কবি যেখানেতে দেখি দেখা। আমি শুরু করছি। ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা সদর থানায় অভিযান পরিচালনা করে জিনের বাদশার 3 সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিদের 3 জনের বাড়ি গাইবান্ধা জেলায়। অভিযোগকারীকে দিয়ে তারা চক্রটিকে গ্রেপ্তারের জন্য ফাঁদ পাতে। পরে 4 তারিখ বাদীর কাছে কথিত মূর্তি লেনদেনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। প্রতারকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3 আওতায় শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদায় অর্থের চেক ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে 68 জন নারী কর্মীর প্রত্যেককে 1,19,224 টাকার চেক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মেহমুদ মোর্শেদুল আল আমিন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল সহ আরো অনেকে। নারীরা প্রকৌশলী আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা প্রকৌশলী মেহমুদ মোর্শেদ উপস্থিত। ইউটিলাইজেশন আপনারা করবেন বা এটা আপনার সামগ্রিকভাবে আমাদের সাথে কাজের সাথে অনুষ্ঠানের সভাপতিত্ব আপনারা সেখান থেকে নিজেদের দিয়েছেন যে কি করতে, আপনারা একটু আগের চেয়ে ভালো আছেন। প্রকল্পের চেক বিতরণ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল ও উপজেলা সহকারী কমিশনার সিমিন সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলা অফিসার ক্লাবের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামকে বরণ করে নেন অফিসার্স ক্লাবের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূর্বাঞ্চল রাজস্ব সহকারী কমিশনার উবাইদুর রহমান সোহেল সহ জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ। জানাশোনা ব্যক্তি, লার্নেড পারসন ছিল। পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নে কলেজ শিক্ষার্থী ইসা নিজ উদ্যোগে হাইব্রিড মরিচ চাষ করে কৃষিতে সাফল্য অর্জন করেছে। ইউটিউব দেখে মরিচ চাষে উদ্বুদ্ধ হয়ে 2022 সালে একটি কোম্পানির মাধ্যমে প্রশিক্ষণ নেয়। অর্থের অভাবে নিজের ব্যবহৃত মোবাইল ফোন 12,000 টাকা বিক্রি করেন। তিনি আরও বলেন, সঠিক আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারলে কৃষকের কৃষিতে সাফল্য আসবেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করে স্বাবলম্বী হওয়া যায়। এ সময় স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা নরোত্তম বিশ্বাস বলেন, কৃষি বিভাগ তার পাশে থেকে সকল পরামর্শ দিবেন। ভাই মিলে কাজ করি এবং এই কৃষিকাজে আমার বড় ভাই আসছে এই মাত্র 2 বছর হয়েছে। এই 2 বছরের ভিতরে অনেকই মোটামুটি লাভবান হয়েছি। দীর্ঘ 2-3 বছর থেকে মরিচ চাষাবাদ করি, আর সিজনে আমি শশাও চাষ করেছিলাম, সেখানেও ভালো রেজাল্ট পেয়েছি। তো আসলে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে আসলে লাভবান হওয়া যায়। আমি নিজের উদ্যোগ থেকেই আসলে চাষাবাদে আসি। পরে এখন আমি তো দেখতেই পাচ্ছেন মরিচ চাষ করেছি এবছর, মোটামুটি ভালো ফলন আসছে। তো আসলে কেউ যদি চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে। সেক্ষেত্রে অনেক পদ্ধতি ছিল, এটা ঘরের বিটি, যেহেতু আমাদের হিসাবে এটা নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে যাচ্ছেন, আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ভবিষ্যতে আমার অনুরোধ থাকবে। পটুয়াখালীর গলাচিপায় কলেজ শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বৈরশাসক শেখ হাসিনা গণহত্যা ও শহীদ আবু সাইদ মুগ্ধ সহ আন্দোলনে নিহত খুনিদের সর্বোচ্চ শাস্তি ও শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। এ সময় বিক্ষোভ সমাবেশে নেতৃত্বে ছিলেন কলেজ শাখার ছাত্রছাত্রী উম্মে হাবিবা, শাকিল, নিজামুদ্দিন, বাপ্পি ও রুবেল গাজী সহ আরও অনেকে। আজকে 5 তারিখ, গত 5
5ই আগস্ট মেধা শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়, যিনি এইভাবে বুক পেতে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে। সেই মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ছে। রাস্তার মাথায় পানি নিয়ে হাঁটছে আর বলছে পানি লাগবে, পানি করার জন্য উঁচুকি মহলের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই দিনে বলতে চাই, তোমরা যতভাবেই চিন্তা করো না কেন, বাংলাদেশের তরুণ মেধাবীদের মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা কোনোদিনও নস্যাৎ করা সম্ভব না। পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামের 2 জন নিহত হয়েছেন। নিহতদের স্বজন প্রত্যক্ষদর্শীরা জানান, নাস্তা করতে হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে। এদিকে বিএনপির কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী গণমিছিলের অংশ হিসেবে চরফ্যাশনে সন্ত্রাস বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম মিন্টিস, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল সহ আরও অনেকে। যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষদের সাথে নিয়ে যুদ্ধ করেছে বলে মন্তব্য করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌর শহরে বন্যা কবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সহ আরও অনেকে। এখানে একটা ষড়যন্ত্র কাজ করতেছে। এই ষড়যন্ত্রটা হলো পার্শ্ববর্তী দেশ ভারতের বান কাটা পানি, সমস্ত পানি আমাদের এখানে আসতেছে আর আমরা এই পানিতে ভাসতেছি, কিন্তু আমরা মোকাবেলা করব। সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করে 4টি বলকেট নৌকা ও বালু জব্দ করে 11 জনকে আটক করা হয়েছে। নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার সাইদুর রহমান। এ সময় সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। নওগাঁর আত্রাই গুরনই সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা করে 4টি পদে নিয়োগের নামে প্রায় 50 লাখ টাকার নিয়োগ এবং চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার সভাপতির বাসায় গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলানো রয়েছে। পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ক্যামেরার সামনে কথা বলতে রাজি নই। অভিযোগ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, সভাপতি সাহেবের নির্দেশে এবং পরামর্শে নিয়োগ প্রক্রিয়া মাফিক করেছি। আমি কোনো অর্থনীতিতে এখানে আসি, প্রিপারিং করেছে, দরখাস্ত করেছি, নিয়োগ বোর্ড হচ্ছে, সেখানে আমাকে নিয়োগপত্র দিয়েছে, আমি জয়েন করেছি। যে অভিযোগটা এটা সত্য না, কিন্তু তারা বলতেছে না বলতে হ্যাঁ অনেক অর্থ নেওয়া হয়েছে। না না না, এগুলি মিথ্যা। জাকিয়া সুলতানা, জি। আপনি নিয়োগ কবে পাইছেন মাদ্রাসায়? আমার 2 মাস 1 দিন হচ্ছে আজকে। 2 মাস, জুলাইয়ের 1 তারিখে। জুলাই 1 তারিখে হ্যাঁ জয়েন করছি। আপনি কি পদে? পরিচ্ছন্নতা করবেন। পরিচ্ছন্নতা করবেন। যে আপনাকে যে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা গ্রামবাসী বলতেছে আপনি অনেক টাকা দিয়ে নিয়োগটা নিয়েছেন, এই কথাটা
স্যার এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। তাহলে আপনার বিষয়ে কে ডিল করছে? আমার অভিভাবক, আমার গার্জেন। হ্যাঁ। আচ্ছা, আপনার অভিভাবক। শোনা যাচ্ছে যে আপনি 14 লক্ষ টাকা দিয়ে এখানে ঢুকছেন। আমি এই ব্যাপারে কিছু জানি না। আপনার অভিভাবক সব জানে? হ্যাঁ। আপনি জাকিয়ার আম্মা? জি। আপনার মেয়ে চাকরির ব্যাপারে আপনি তো তদবির করছেন, যোগাযোগ করছেন। জি। কত লক্ষ টাকা দিয়েছেন? ভোট খরচ কত? 5 লাখ, 10 লাখ? না, অত দেইনি আমরা, 80-90 হাজার টাকা এরকম দিছি। 80-90 হাজার টাকা দিয়েছেন? হ্যাঁ। আমার নাম মোস্তফা কামাল। আপনি গুলনয় সিনিয়র মাদ্রাসার আপনি অভিভাবক? ছাত্র অভিভাবক সদস্য। অভিভাবকের সদস্য। এই মাদ্রাসায় যে অভিযোগটা আসছে যে আপনাদের পুরা মাদ্রাসা কমিটি এবং ওই ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সভাপতির উপর যে আপনারা 4টা শিক্ষক নিয়োগ দিয়েছেন জুন মাসে, এই বিষয়ে তো আমরা কিছু জানি না, আমাকে বলেও নেই কোনো থেকে প্রত্যেকটা প্রার্থীর কাছ থেকে 14 লক্ষ করে টাকা নেওয়া আছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য বলেন? না, আমি কিছু ওটা আমাকে জানাইনি, আমি জানিও না। বলতে পারবো আমার জানা মতো, আমি জানি না এটা হয়েছে কিনা, আমি বলতে পারবো না। হ্যাঁ, যে টাকাগুলো নিছে যোগদান করে 1 জুলাই 2024 যোগদান করেছি। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি যে কথা বলছেন সেই কথা কার্যকর না, অর্থাৎ আমি বর্তমান সম্পর্কে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর করচার হাওর এলাকায় বালুসহ ছোট বড় 13টি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। বালু পরিবহনের দায়ে এসব নৌকার মালিককে 13টি মামলায় 13 জনকে মোট 9,35,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বাহাদুরপুর নামক স্থানে উপজেলা প্রশাসনের অভিযানে এসব নৌকা ও বালু জব্দ করা হয়। এ বিষয়ে ইউএনও মফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বিশ্বম্ভরপুর থানা পুলিশের এএসআই হান্নান মাহমুদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা আজকে বিশ্বম্ভরপুর উপজেলায় বালু মহলের উপর মোবাইল কোড করেছি। আমরা ইতিমধ্যে 6টি বালু মহলের উপর মোবাইল কোড করে 4,90,000 টাকা জরিমানা আদায় করেছি। এখন আমাদের বেশ কিছু নৌকা আমরা জরিমানার আওতায় আনছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বৃহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আজিজুল হকের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম। আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন, এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্যামপুর কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে স্যালাইন ও বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রধান সমন্বয়ক, শ্যামপুর কদমতলী থানা বিএনপির সদ্য সাবেক সভাপতি আ.ন.ম সাইফুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি এটার কিছু না, এই যে এটার মূল শ্রম দিচ্ছে হচ্ছে ওরা আমাদের ডাক্তার সাহেবরা, আপনারা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, ঠিক আছে, যে আপনাদের কাছে যেন তারা আরো থাকতে পারে, আরো আসতে পারে। 500 পরিবারের জন্য ফেনী 1 আসনের প্রধান সমন্বয়ক রফিকুল আলম মজনুয়ের কাছে 500 প্যাকেট খাবার ও নতুন কাপড় বুঝিয়ে দেয়। খাবারের মধ্যে ছিল চাউল, ডাল, তেল, পেঁয়াজ, স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন শুকনো খাবার।
রহমান ওনার নির্দেশনায় আমরা ওনাদের কাছে এই খাদ্য উপহার হিসেবে আমরা দিচ্ছি। এই উনি ডক্টর দেখানোর পরে অনেকক্ষণ পর্যন্ত উনি বসেছিলেন যে ওনার একটু খাদ্যদ্রব্য লাগবে। এই জায়গায় আটা, তেল, এই পেঁয়াজ, তারপরে আপনার এই চিনি, আলু, এই জায়গায় প্রায় 10-12 কেজির মতো আছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নির্দেশনায় আমি আসছি। আমাদের বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আপনাদের হাতে আমি এটা দিলাম। উনি পাঠিয়েছেন আপনাদের জন্য। হ্যাঁ, এটা উনি পাঠিয়েছেন, আমরা জাস্ট এমনি আপনাকে দিলাম। দোয়া করবেন এখন খাদ্য দেওয়ার জন্য, দোয়া করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য। আপনি ওষুধ দর্শক, এই ছিল সারাদিনের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।